আমাদের কিছু বলার নাই, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা সবসময় আসি, কোনো সমস্যা হইলেও আসি, এমনিতেও আসি। এখানে কি বলবো আমরা, তবে একটা জিনিস জানেন আপনারা যে সবসময় আমরা এই আমাদের যে অভিভাবক এই তৈরি ভাই, সেই ৭১ থেকে শুরু করে যখন এই দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যখন পশ্চিমারা আমাদের হিন্দু দাদাদের বা দিদিদের বা কাউকে আঘাত করতে চলে যেত আমাদের এখানে, তৈরিদের বাড়িতে থাকতো, আমাদের বাড়িতে থাকতো, আমাদের সবার বাড়ি চলে যেত। এই যে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এটা আপনারা জানেন। এবং এই যে সে প্রথম ধামরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, যখন এই সমগ্র পৌরসভা মিলা ইউনিয়ন পরিষদ ছিল, সেইখানে দেখেছে সে প্রথম যে কাজটি করেছে। এই যে আমার দাদারা জানে, আপনাদের যে চিন্তাটা শ্মশানঘাট, আমার মনে হয় যে তার জীবনের প্রথম স্বাক্ষরটাই দিয়েছিল এই চিন্তা শ্মশানঘাটের। এমনিভাবে যখন সাম্প্রদায়িক দাঙ্গা ভারতে হয়েছে, তখন তো উপজেলা চেয়ারম্যান ছিল। সারাদিন সারা ঘুমায় নাই, আমাদেরকে নিয়ে সারা উপজেলা, আমাদের প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা আমাদের হিন্দু ভাই বোনদের সে পাহারা দিয়েছে। এটা আপনারা তো অনেকে জানেন না, এই প্রজন্মের যারা আমাদের মুরব্বী, হয়তো ২-৪ জন আছে, অনেকে মারা গেছে, তারা জানতো। অতএব এইখানে আমাদের কিছু বলার থাকে। তো আপনারা জানেন আগামী ১২ তারিখে নির্বাচন, সেই নির্বাচনে সে ধানের শীষের প্রার্থী। আপনারা যদি সকলেই মিলেমিশে আমাদের ধামরাই যে অভিভাবক দীর্ঘদিন ধরে আপনাদের দেশের লালন পালন করবেন, যদি আপনারা দয়া করে আপনারা সকলেই মিলে ১২ তারিখে যে ভোটটা দেন, যদি সে নির্বাচিত হতে পারে, অবশ্যই আপনাদের দেশে দেখবেন। এটা যেমন আপনাদের পরীক্ষিত, সে ৩বার উপজেলা হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সে আপনাদেরকে দেখেছে, আগামীতেও সে আপনাদেরকে দেখবে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার দাদারা এবং দিদিরা যারা আছেন, তারা সকলেই বাড়ির সবাইকে নিয়ে সকালবেলা ৭টার ভিতরে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ঠান্ডা মাথায় এবং সকালে সকালে ঘুরতে দিয়ে, ধানের শীষে ঘুরতে দিয়ে আপনারা নির্বাচিত করবেন। আমরা যেন ধামরাটাকে সুন্দর করতে পারি, যেখানে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যেভাবে তমিজ ভাই আপনাদেরকে ধরে রাখছে, এটা যেন আমরা সকলে মিলে ধরে রাখতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ তমিজউদ্দিন সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন কার্তিক রাজবংশী, সাধারণ সম্পাদক উৎসব কমিটি। বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা ধামরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ তমিজউদ্দিন সাহেব। আলহাজ তমিজউদ্দিন সাহেব। বসেন, সাইড বসতেছেন। আমরা ঐতিহ্যবাহী মাদুর বাড়ি, মাদুর মন্দিরের ঘাট, অর্থাৎ আমাদের নিজেদের পাড়া, নিজের একটু ছোট বানাই দাও। ভালো হয় না কিন্তু অনেকগুলো মিটিং করে প্রতিদিন। তো যেটা বলছিলাম, আলোচনা হয়েছে যে আমার নিজের বাড়ি, নিজের ঘর, এই মাদারবাড়ির ঘাটে জন্মের পর থেকে লালিত পালিত হয়ে আজকে বয়স আমার ৭২। এই বয়সটা পর্যন্ত কিন্তু এখানে আমার জন্ম, যে মাটিতে জন্ম হয়েছে সেই মাটিতে দাঁড়িয়ে, এবং এই ৭২ বছরের পুরো সময়টাই বলা যায় আমার এই জেলে পাড়া, যেটা কাজ পাড়া, এই পাড়ার সাথে আমার ছোট্ট সময় থেকে জন্মের পর থেকে ওঠা বসা। অদ্যাবধি নারীর টান বলেন আর যে টানে বলেন, এই টানে আমি এখান থেকে কিন্তু আমার ব্যক্তি উঠেছে, পরিস্থিতি এসেছে এখান থেকে।
সেই ছোট সময় থেকেই একসাথে বসতাম, পড়তাম, খেলতাম। অনেকে বন্ধু বান্ধব ছিল, অনেকেই নাই, কেউ বেঁচে আছে। কোথাও সেই স্মৃতিময় জায়গা আমার। আপনার সবসময় জানেন আমার সঙ্গে যাদের বয়স বেশি হয়েছে তারা ভালো জানেন, যাদের বয়স কম হয়েছে তারা হয়তো শুনে থাকে। এই বাড়িতে বলার তেমন কিছু নেই, হালকা একটু বলে এবার পরিবর্তন আনার জন্য অনুরোধ করবো। সেটা হলো আমাদের অনেকে, যদিও আমরা এই প্রপার আমি যতবারই নির্বাচন করেছি, কঠিন অবস্থায় করেছি, তারপরে প্রপার আমাকে কখনো বঞ্চিত করেনি। হয়তো ভুলে বলে কিছু গেছে, দু একটা ভোট আমার বিপক্ষে গেছে, এবার তো আমি আশা করতে পারি নাকি সব ক্লাবর ধারণ শেষে আসবে হিন্দু মানুষদের। নমস্কার, যে কথাটা বলতে চাচ্ছিলাম, সবার জন্য প্রণাম, নমস্কার। বাড়িতে বক্তৃতা দেওয়া যায় না, শুধু এই কথাটাই বলতে চাবো, শিশু খেলুকে সবসময় আমরা শিখেছিলাম। যখন লুঙ্গি পরা বা কাপড় পরা বা প্যান্ট পরা শিখিনি, তখন ওই নদীর ঘাটে একত্রে গোসল করতাম আমরা। সেখান থেকে এই পর্যন্ত আসছেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, ভোট না দিলেও অবশ্যই আপনাদের পাশে থাকবো, সেটা সমস্যা নেই, কিন্তু আমাদের প্রত্যাশা করতেই পারি, তাই না? আপনারা একটু হইতে দোকান করবেন। আপনারা দেখেছেন প্রায় 30 বছর হবে ঠিক এখানে জায়গাটা অন্য কারো দখলে ছিল, আপনারা প্রতিমা বিসর্জন দিতে পারতেন। সম্পূর্ণ অনুষ্ঠান থেকে সম্পূর্ণ যাও, সেটাও বড় কথা নয়, একই বাড়িতে থাকি বলে এই কথাটা মনে করা যাচ্ছে। সংস্কৃতির কথাটা হলে এমনই, অনেকেই জানেন, শুনে বলছেন অনেকে। 1987 সাল অনেকের জন্ম হয়নি, একটা বন্যা হয়েছিল। 88 সালে বন্যা হয়েছিল, অনেক 87 সালে বন্যা হয়েছিল। আজকে একটু ছোট, এটা আমাদের বাজারে নৌকা যেত, এদিকে পানি ঢুকে গেছে, আমার পানির নিচে ছিল, অনেক নিচে ছিল। আমি তখন আমরা ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়ন পৌরসভার ওখানে বসে আছি। সন্ধ্যার দিকে আমাদের এই সনাতন ধর্মের 2 জন, সম্ভবত 2 জনই পুরুষ মানুষ হয়ে এরা মারা গেছে। দাহ করার জায়গা নেই। তখন তো প্রথম দিকে অনেক মুরব্বী আছে, এই যে আমাদের সুতারপাড়ার পাশে দাহ করতো, একসময় ওই মুসলমান হিন্দু লেগে বলতে ছোট্ট তখন আমরা, তারপর এটা স্থান নেই, গেল ওই দিকে এখানে সেখানে। তো ওই দিন জায়গা কোনো জায়গায় শুকনো নেই, ওই কুপনগরে এখন যে রাস্তাটা হয়েছে, নতুন রাস্তাটা কোনায় দেখবো আমাদের ওই মেঘুপুর ওদের জায়গা ওইখানে চিপচিপে সন্ধ্যার একটু আগ মুহূর্তে 2টা লাশই কলা গাছ কেটে পানির মধ্যে পারতেছিল না, আমার দেখতে তার উপরে লাঠিটা দিয়ে একটা ব্যবস্থা করতেছে। আগুন দিয়েছে, হালকা হালকা বৃষ্টিও খুব বেশি না, আগুন হয়তো ঠিক মতো জ্বলতেছিল না। এর মধ্যে আমরা সন্ধ্যার সময় নামাজ পড়ি নাই মুসলমানরা, ওইখানে বড় মসজিদ আছে একটা বাজারে, এই মসজিদের কোনাই জায়গাটা, এরা নামাজ পড়ে দেরি করে নাই, মানে দিচ্ছে দৌড়ানি আমার মসজিদের কোনায় এসে তোমার লাশ পূর্ব বন্ধ হবে, মানে ঠিক মতো আগুনও ধরতেছে না, আগুন ধরতে একটু বাড়তেই পারে, আমার মানুষ তো একটা বডি তো সেটা অবস্থা দেখে সব দৌড়াদৌড়ি, আমার পুলিশের ভিতরে 5-700 হিন্দু পুরুষ মহিলা বেশি ঢুকে যাচ্ছে, বলতেছে দাদা রায় করেছে, আমি কী বলো যাক। তারপর শুনলাম, হুজুর ধরে নিয়ে আসলাম, আমি ওখানে যাওয়া করালাম, গালাগালি করে মসজিদে তাকে বিদায় করলাম। ওই রাতে আমি ঢাকা যাওয়ার সময় চিন্তা করলাম, যে আমাদের তো একটা পার্মানেন্ট কবরস্থান আছে, আমরা মারা গেলে ওখানে কবর দেয়, একটা আমি করেও সেখানে, তাহলে আমাদের হিন্দু ভাই বোন মা বোনদের জন্য এটা কি একসময় যে জায়গাটা থাকবে না, নদীর পরে তাদের জমি না থাকবে, তার কোথাও যেতে নোংরা একটা পরিবেশ। ভাইরা আমি পরের দিন যখন আসছি, আইসে আমি কিছু মানুষকে ডাকলাম, আমার কিছু বন্ধু বান্ধব ছোটো ভাইদের মধ্যে ডাকলাম, যেমন এখানকার আমাদের গোপাল প্রফেসর
তিরুপলের ছেলে গোপালী ডাকলাম, হ্যাঁ এইখানে কেন আপনাকে নামটা? হ্যাঁ আমরা গোপালী করি, ছোটো ভাই আমার একটা ছোট। আমাদের অজিত চিনি, জাহাঙ্গীরনগরে চাকরি করতে ডক্টর অজিত। তারপর আমাদের নিনাই ঘোষ, এই কাকাও গেলেন, আসলো মেঘু ঘোষ, জ্যোতি ঘোষ, কেশব ঘোষ, কমল ঘোষ, মানে রূপনগরের। ছোটোর মধ্যে আসলো তারক ঘোষ, আছে না এখনো উঠেছে। এইভাবে কয়েকজন দেখলাম আমার অফিসে সন্ধ্যার পর। বোঝাই বললাম, বলার পর বললো যে এরা তো সবাই আমার বাবার বন্ধু ছিল, এই জন্য আগের নামগুলো বললাম। ও বাবা তুমি কিনে পারবা? এর আগে তো অনেকেই উদ্যোগ নিচ্ছিল, হয় নাই। আমি তাদের নামগুলো বলে তাদের ছোটো করতে চাই না, ওইটা খুব প্রয়োজন। আপনি একটু সহযোগিতা করেন। আর দুইটা নাম বলে গেছি, আমার হরেন কাকা, হরেন পাল, উনি আমার সাথে মেম্বার ছিলেন বাজারে। আর ছিলেন আমাদের নায়াবলী চাচা, যেখানে বসে আছি যেখানে, উনিও মেম্বার ছিলেন, আমি চেয়ারম্যান। খুঁজে খাজে ওই জায়গাটা বের করলাম, জায়গাটা কার দেখো, আমাদের বকুলতলার ওখানে তাদের বাড়ি, নামটা খেয়াল নেই, খুলনা থাকে, দুই ভাই। পাঠাই দিলাম দুই কাকারে, নায়াবলী চাচা আর হরেন কাকারে। যাই ঘুরে আসলো, ওনারা একটা সম্মতি দিলেন, আচ্ছা ঠিক আছে তুমি নিবে, আমাদের জন্য নিবে, যা টাকা দেয় আমরা তাই নেবো, এটা আমরা দামাদামি করবো। বেশ বড় একটা জায়গা, অল্প কিছু জায়গা কিন্তু আপনারা বিক্রি করে দিচ্ছেন, যারা আমার খুব কষ্ট লেগেছে। এই নদী পর্যন্ত লিঙ্ক করা ছিল, ওই পাশ থেকে আমরা বিক্রি করে দিয়েছিলাম। জায়গাটা কে মিন্টের ভিতরে না কে চলে গেছে, সেখানে রথ মন্দিরটা দেখেন না, রথ মন্দির করছে। তো যাও শুরু হলো, জায়গা নিলাম, এদেরকে নিয়ে আরও কিছু সহযোগিতা করলো, আর্থিক কিছু সহযোগিতা করলো। প্রথমেই এই যে সামনে এখনো ছোটো বিল্ডিং আছে, আমার ওখানে আমার ইট খোলা আছে, ব্রিক্স ছিল কয়েকটা, দেখছেন না অনেকেই। তো এইখান থেকে ব্রিক্স নিয়ে আমি প্রথম ওই বিল্ডিংটা করবো একতলা বিল্ডিং। এবং যেদিন উদ্বোধন হয়, প্রদ্যুৎ কুমার স্যারের কথা বলে যে মজুমদার আমার স্যার, ওই যে দক্ষিণ পাড়া জগদীশ এখনো আছে। যাক এদেরকে নিয়েই যেদিন আমরা মাটি ফেলা শুরু করি, মানে সেই দৃশ্যটা মানে এখনো চোখে ভাসে। আসছিলেন না কেউ যেদিন প্রথম বালি ফেলাই নদীর থেকে মাথায় করে রুগনি আপনিই ফেলছে। আমরা সত্তর একটা সারাদিন কীর্তন গেছিলাম, এতে খুব উস্তাদ ছিল। এই অজিত, গোপাল, এদেরকে আমি ঢাকা পাঠালাম এবং প্রথম চুল্লিত হয় আমার মুসলমানের টাকা, মানে সোজা হিসাব করে ওরা এখনো জীবিত আছে। সেখান থেকে আমার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আমার চেয়ারম্যান যখন চলে গেল, মানে রাজনীতির প্রেক্ষাপট চেয়ারম্যান থাকতে শুরু করলো, উপজেলা চেয়ারম্যান আসলো, এই ডিস্টার্ব শুরু করলো। সেটা আর বেশি দূরে যেতে পারলাম না, ধীরে ধীরে যা হোক পর্যায়ে একটা অবস্থা দেখতে চাই। আমার স্বপ্ন আরও খুব করছিল, এখন না। আমার তখন হচ্ছে বারবার বলেছিলাম, আসো আমরা যদি চুরি করে যে গ্যাসের চুরি করে। আমি কলকাতাতে দেখেছি ইলেকট্রিক চুরি, অনেকগুলো চুরি চলতেছে। তো অনেক সুন্দর, কোনো পরিবেশ নষ্ট অনেক কিছু হবে না। একটা লাইব্রেরি করে দিই, যেখানে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আপনারা যে ধর্মীয় বই পড়বেন, যে এরকম এই ধরনের অনুষ্ঠান হবে, বই পুস্তক পড়বেন, ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। একটা বাগান থাকবে। আমার ক্ষমতা আর আসলো না, ক্ষমতা গেলে অন্য পক্ষের দিকে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে গেল, ঝামেলায় পড়ে গেলাম। আমার বিএনপির কাছে যে কদিন ছিল, আমার কাছে ছিল না, গেল বেশি জিয়া রহমান খানের কাছে। যে কারণে ভাগ্যটা আমার আসলো না, ঘুরে ফিরে। যাক, আমার এবারেও পরিকল্পনা আছে, বয়স শেষ চলে যাবো, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। এই শ্মশান কমিটির সভাপতি কেনা, এই আমার প্রাণ গোপাল না না কেনা, প্রাণ গোপাল হয়তো কলকাতা হিসাব। তো প্রাণ গোপাল সহ যারা নেতা আছে এখনো, ওদেরকে আপনারা জেনে দেখেন। আমি 2-3 বছর ধরে ওদের অনুরোধ করতেছি যে আমার একটা স্বপ্ন ছিল, দেখো আমাদের মুসলমানদের এই 3খানা আছে না, অনাথ ছেলে মেয়েরা থাকে মানুষের সাহায্যে। আমি ওখানে একটা ওই ধরনের একটা অনাথ আশ্রম করে দেওয়ার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করতেছি। বললাম 5-10-20 লাখ টাকা লাগে আমার কাছে, নিয়ে তোরা নিয়ে ওদের বাবুর শুরু করে, ওরা এই যায় কাজ যায়, এইগুলো 2-3 বছর চলে যায়। এখন আমার এই পরিকল্পনা আছে, কারণ আমরা তো মানুষ, আমাদের সুখ দুঃখ সব কিছু একরকমই।
কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সবার কিন্তু কষ্ট একরকম। একটা জায়গায় কাটলে ওই একরকমই ব্যথা লাগে, তাই না? আমরা শুধু নিজেরা ধর্মটাকে নিয়ে কিছু অতি উৎসাহী ধর্মের লোক আছে যারা বাড়াবাড়ি করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে।